হ্যাঁ, সবাইকে শুভরাত্রি। অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। অস্পিতে যদিও আমরা টপিকসটা আসলে অস্পিতে আমরা কন্ট্রাস্ট এক্স-রে হিসেবে আসলে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই কয়েকদিন আসলে আমরা কয়েকটা এক্স-রে সিরিজ অফ এক্স-রে আসলে আমরা ক্লাস নিয়েছি। আজকে যে টপিকসটা আসলে প্রথমে আমরা একটা অ্যাবডোমিনাল একটা সিম্পল অ্যাবডোমিনাল এক্স-রে, চেস্ট এক্স-রে, আসলে চেস্ট এক্স-রে থেকে আসলে আমরা কি কি প্যাথোলজি আসলে আমরা ডায়াগনোসিস করতে পারি সেই কম্পোনেন্ট গুলো নিয়ে আসলে আমরা এতদিন আলোচনা করতেছিলাম। একটা চেস্ট এক্স-রে থেকে আমরা নিউমোপেরিটোনিয়া, একটা চেস্ট এক্স-রে থেকে আমরা টেনশন নিউমোথোরাক্স, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে আসেন আমরা অ্যাবডোমিনাল এক্স-রে থেকে আসলে আমরা অ্যাবডোমিনাল এক্স-রে তে আমরা আসলে বিভিন্ন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তারপরে আমরা ভলভুলাস, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে আমরা একটা সিম্পল একটা প্লেন এক্স-রে দিয়ে আসলে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এখন আমরা যে টপিকটা নিয়ে আসলে একটু আলোচনা করব সেটা হলো কন্ট্রাস্ট এক্স-রে। আসলে কন্ট্রাস্ট এক্স-রে তে আসলে কি সুবিধা? আসলে আমরা একটা নরমাল এক্স-রে করার পর আসলে যদি আমরা কন্ট্রাস্ট ইউজ করি তাহলে আসলে প্যাথোলজিটা আরো মোর ডেলিনিয়েটেড হয়, আরো মোর স্পেসিফিক ভাবে আসলে আমরা ডিজিজটা ডায়াগনোস করতে পারি। আসলে কন্ট্রাস্ট এক্স-রে গুলো আসলে এখন আগে আসলে আমরা করতাম, কিন্তু আসলে দিনে দিনে কিন্তু আসলে অনেক আধুনিক, যেমন আমরা আসলে দেখা যাচ্ছে যে এন্ডোস্কোপি, আপার জি এন্ডোস্কোপি, কোনোস্কোপি, এগুলো যখন চলে আসছে আসলে কন্ট্রাস্ট এক্স-রে গুরুত্বটা যদিও আসলে অতটা নাই, কিন্তু তারপরও আসলে আমাদের যে প্রিলিমিনারি যে আইডিয়াটা একটা ডিজিজ সম্বন্ধে, একটা প্যাথোলজি সম্বন্ধে, এতে আমরা একটা নরমাল এক্স-রে চেয়ে আসলে কন্ট্রাস্ট এক্স-রে মাধ্যমে কিন্তু অনেক ডিটেইলস আসলে আমরা ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি। সেই রিলেটেড হিসেবে আসলে আমরা কিছু জিনিস বা কিছু এক্স-রে আছে আমরা আলোচনা করব। কন্ট্রাস্ট এক্স-রে মাধ্যমে আসলে আমরা কি কি জিনিসগুলো আসলে কমনলি আসলে আমরা প্যাথোলজি গুলো ডায়াগনোস করতে পারি সেগুলো আজকে আমরা একটু আলোচনা করব। চলেন আসলে আমরা একটু শুরু করি। তাহলে যে আমরা এখন একটা প্রথমে একটা এক্স-রে দেখতে পাচ্ছি। এখন আমি একটু শুরুর দিকে আসলে কয়েকটা কথা আমি একটু বলতে চাচ্ছি। যখন আমরা আসলে কন্ট্রাস্ট এক্স-রে আসলে যখন আমরা বলবো, এতদিন কিন্তু আমরা যখন এক্স-রে চেস্ট আমরা বলেছি, নরমাল একটা এক্স-রে চেস্ট, নরমাল এক্স-রে অ্যাবডোমেন, তারপরে তার কিছু ভিউ ছিল, যেমন আমরা চেস্ট এক্স-রে গুলো সাধারণত আমরা বলেছি পোস্টার এন্ট্রোভিউ এক্স-রে হয়, তারপরে অ্যাবডোমেনে যখন এক্স-রে গুলো আসে তখন কিন্তু আসলে অ্যান্টেরো পোস্টার ভিউ এক্স-রে গুলো হয়। কিন্তু যখন আমরা কন্ট্রাস্ট এক্স-রে গুলো যখন আসবো তখন কিন্তু এটার স্পেসিফিক আমরা একটা নেম দেওয়া হয়েছে, তাহলে ওইটাকে সেই নামেই বলতে হবে। এখানে কোনো আমরা চেস্ট এক্স-রে বা অ্যাবডোমেনে এক্স-রে বললে কিন্তু হবে না। তাহলে আমরা যখন এক্স-রে কন্ট্রাস্ট এক্স-রে গুলো যখন আমরা বলবো, প্রথম যে এক্স-রেটা আমরা দেখতেই পাচ্ছি এটা হলো একটা বেরিয়াম সলো এক্স-রে অফ ইসোফেগাস। তাহলে এখানে দেখেন এই এক্স-রেটা কন্ট্রাস্ট এক্স-রেটার কিন্তু একটা আমরা স্পেসিফিক নাম দিয়ে ফেলেছি। তাহলে এটাকে আমরা বলতে হবে, যখনই আমাদের বলতে হবে হোয়াট ইজ দিস এক্স-রে, তখনই আমাকে এটা অ্যান্সার দিতে হবে দিস ইজ এ এক্স-রে অফ বেরিয়াম সলো এক্স-রে অফ ইসোফেগাস। তাহলে দেখেন যখন আমরা ইসোফেগাসকে যখন আমরা ডেলিনেটেড করব বা দেখতে চাবো, তার এক্স এর নামটা হবে বেরিয়াম সলো। আর তাহলে আমরা এটা নাম দিচ্ছি, তাহলে এই এক্স-রেটার যে আমরা যখন কন্ট্রাস্ট এক্স-রে বলবো দিস ইজ এ বেরিয়াম সলো এক্স-রে অফ ইসোফেগাস শোয়িং। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দা ইসোফেগাস ইজ হিউজলি ডিস্টেন্ডেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার কার্সারটা দেখেন, নরমাল ইসোফেগাস কিন্তু এত ডায়ামিটার এত ডিস্টেন্ডেড না। তাহলে আমরা এই যে এই এক্স-রেতে আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাস ইজ হিউজলি ডিস্টেন্ডেড। তারপরে কি দেখেন, দেয়ার ইজ এ শার্প ট্যাপারিং at the lower end of the esophagus and slight dye has of the barium has passed to the stomach, so my radiological impression is atalasia cardia. তাহলে এভাবে করে কিন্তু আমাকে এই ডায়াগনোসিসটা স্যারদের কাছে বলতে হবে। তাহলে আমরা আবার একটু বলতে পারতেছি, যখন আমরা ইসোফেগাসকে যখন কোনো একটা ইসোফেজিয়াল ডিজিজ যখন আমরা কন্ট্রাস্ট এক্স এর মাধ্যমে যখন আমরা ডায়াগনোস করতে যাব, তার নামটা হবে বেরিয়াম সলো এক্স-রে অফ ইসোফেগাস শোয়িং দেয়ার ইজ হিউজলি ডিস্টেনশন অফ দা ইসোফেগাস এন্ড শার্প ন্যারোইং। দেখেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে লোয়ার এন্ড অফ দা ইসোফেগাসটা একদম হঠাৎলি অ্যাব্রাপ্টলি কি হয়ে গেছে, ন্যারো হয়ে গিয়েছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আমরা জানি যে
অ্যাকালেসিয়া কার্ডিয়াতে আমরা জানি যে আমাদের যে ইসোফেগাসের যে মাইন্টারিক প্লেক্সাসে গ্যাংলিয়ন সেলগুলো অ্যাবসেন্ট হচ্ছে, আমাদের যে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংক্টারটা আছে সেটা রিল্যাক্স হতে পারতেছে না। এতে দেখা যাচ্ছে যে এখানে কনস্ট্যান্ট কি থাকতেছে, কনস্ট্রিকশন হয়ে থাকতেছে। তাহলে আপার যে পোরশনে সেখানে আস্তে আস্তে ডাইলেটেড হতে থাকতেছে এবং যে ডিজিজটা আমরা সেটাকে বলেছি অ্যাকালেসিয়া কার্ডিয়া। তাহলে এভাবে করে আমরা যখন কন্ট্রাস্ট এক্সে যখন আমরা ইসোফেগাসকে দেখতে যাব, সেটা হলো বেরিয়াম সোলো এক্সরে অফ দ্য ইসোফেগাস শোয়িং hugely distension of the esophagus and abrupt or sharp narrowing at the lower end of the esophagus as like bird beak appearance। তাহলে দেখেন আমরা আবার একটু পরে আমরা আবার কিছু এক্সরে দেখাবো যেটা পাখির ঠোঁটের মতো হয়ে যায়, একদম চিকন শার্পলি অ্যাব্রাপ্টেড কি হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। তাহলে এটার কারণটা হলো যে আমরা বললাম যে এটা ডিউ টু অ্যাকালেসিয়া কার্ডিয়া। তাহলে অ্যাকালেসিয়া কার্ডিয়ার যে কজটা আমরা বললাম কি, এটা সাধারণত বলা হচ্ছে যে আসলে এটা আননোন, আসলে এটা বিভিন্ন ভাইরাল ডিজিজ, ঠিক আছে, সেটার সাথে রিলেটেড কিছু হাইপোথিসিস দেওয়া হয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল যে কজটা সেটা কিন্তু আননোন। এবং আমরা জানি যে ডিউ টু অ্যাবসেন্স অফ দা গ্যাংলিয়ন সেল ইন দা মাইন্টারিক প্লেক্সাস। তাহলে ইসোফেজিয়াল যে ওয়ালে যে আমরা কি জানি যে মাইন্টারিক প্লেক্সাস আছে সেটা কি থাকতেছে না, কোনো গ্যাংলিয়ন সেলগুলো অ্যাবসেন্ট থাকতেছে। গ্যাংলিয়ন সেল কি থাকতেছে, অ্যাবসেন্সের জন্য এই যে এই অ্যাকালেসিয়া কার্ডিয়াটার কজটা। তাহলে এখন আসেন আরেকটা জিনিস, তাহলে আমরা সেম আরেকটা আমরা এক্সরে আমরা কন্ট্রাস্ট এক্সরে দেখতে পাচ্ছি। দিস ইজ অলসো কি, এটাও একটা, সেটা হলো আমাদের বেরিয়াম সোলো এক্সরে অফ ইসোফেগাস। তাহলে শোয়িং there is narrowing at the mid portion of the esophagus and presence of filling defect at the mid esophageal region। তাহলে দেখেন মাঝখানে যে ইসোফেগাসটা দেখা যাচ্ছে সেটা কি দেখা যাচ্ছে, একটা ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে দুই পাশ থেকে কোনো কিছু দিয়ে জায়গাটাকে কি করেছে, মনে হচ্ছে কেউ চুপসিয়ে, অর্থাৎ দুই পাশ থেকে কে জানে কোনো একটা গ্রোথ বা কোনো একটা কিছু তার বাইরে থেকে চাপ দিচ্ছে মিড পোরশন অফ দা ইসোফেগাস। তাহলে দিস ইজ এ, আমরা আবার বলতেছি, তাহলে দিস ইজ এ বেরিয়াম সোলো এক্সরে অফ ইসোফেগাস showing there is a narrowing at mid portion of the esophagus and there is filling defect at the mid portion of the esophagus। তাহলে filling defect মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা কি আছে, টিউমার আছে। যে আমার কার্সেলটা একটু খেয়াল করে দেখেন, এখানে দেখা যাচ্ছে কালো, দুই পাশ থেকে কালো, অর্থাৎ এখানে কালো মানে এখানে বেরিয়ামটা আসলে ডিস্ট্রিবিউট হয় নাই। এখানে কি দেখা যাচ্ছে, একটা filling defect দেখা যাচ্ছে। সো মাই রেডিওলজিক্যাল ইমপ্রেশন ইজ, আমরা বলবো কি, কার্সিনোমা এট মিড পোরশন অফ দা esophagus। তাহলে এভাবে করে কিন্তু আমাদের বেরিয়াম সোলো এক্সরে গুলো যদি আসে তখন ডায়াগনোস গুলো আমরা তখন এভাবে আমরা বলবো। তাহলে এখন আসলে ওই সেম আগের আমরা যে এক্সরেটা দেখলাম, তাহলে যে শার্প ন্যারোইং এট দা লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস এন্ড ডাই হ্যাজ পাস টু দা কোথায়, আমাদের যে স্টমাকে চলে গেছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে ইসোফেগাসটা হিউজলি ডিস্টেন্ডেড। So my radiological impression is achalasia cardia। আমরা আবার ওই সেম আবার একটা এক্সরে আমরা দেখতে পাচ্ছি, যেটাতে দেখা যাচ্ছে যে ইসোফেগাসটা সেম একই কথা বলবো, বেরিয়াম সোলো এক্সরে অফ দা esophagus showing hugely distension of the esophagus and sharp narrowing at the lower end of the esophagus। তাহলে যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে একদম পাখির ঠোঁটের মতো, এখন এখানে একদম পুরো বোঝা যাচ্ছে যে as like bird beak appearance, sharp narrowing at the lower end of the esophagus as like bird beak appearance, and there is uniformly distribution of the barium throughout the esophagus wall and slight dye has passed to the stomach। তাহলে যে স্টমাকে কিছু ডাই চলে আসছে। So my radiological impression is achalasia cardia। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিন্তু ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে না, অর্থাৎ বাইরে থেকে বা ওয়াল থেকে, ইসোফেজিয়াল ওয়াল থেকে যে একটু আগে আমরা যে এক্সরেটা দেখলাম সেটার মতো কিন্তু কোনো ফিলিং ডিফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আমরা বললাম সেটা হলো ডায়াগনোসিস অ্যাকালেসিয়া কার্ডিয়া। তাহলে দেখেন এই যে আবার দেখেন কি ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে কি পরিমাণ একটা বেলুনের মতো কি হয়ে গেছে, ডিস্টেনশন হয়ে গিয়েছে, এবং দেখেন একদম পুরো থ্রুআউট দা ইসোফেগাস এর ওয়ালে বেরিয়ামটা কি ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং শার্পলি বা অ্যাব্রাপ্টলি কি হয়েছে,
narrowing at the lower end of the esophagus. So my radiological impression is achalasia cardia. তাহলে এই যে একটু আগে আমরা বলতেছিলাম যে অ্যাকালেসিয়া কার্ডিয়াতে আসলে যে বললাম যে বার্ড বিক অ্যাপিয়ারেন্স যেটা হচ্ছে ইসোফেগাসটা একদম লোয়ার এন্ডটা পাখির যে ঠোঁটের মতো হয়ে যায়, সেটাই আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, যে পাখির ঠোঁটটা যে পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাকালেসিয়া কার্ডিয়া। তাহলে যে দেখেন সেম আবার এই যে আমরা পাশে যে উল্টো করে দেখাচ্ছি যে পাখির যে ঠোঁটটা যেটা দেখা যাচ্ছে যে ছবিতে, এটাই হলো কি অ্যাকালেসিয়া কার্ডিয়া। অর্থাৎ তাহলে distension of the esophagus and abruptly but sharp narrowing at the lower end of the esophagus, barium has uniformly distributed throughout the esophagus wall and slight dye has passed to the stomach. So my radiological impression is achalasia cardia. তাহলে এইভাবে করে আমাদের যে এক্স এর যে বর্ণনাটা সেটা আমাকে করতে হবে। এখন আসলে যে আমরা তো বলে দিলাম যে আসলে এটা কি হচ্ছে, যে আমরা জানি যে এটা কেন হচ্ছে, যে আমাদের ইসোফেজিয়াল যে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটার সেখানে আসলে যে বার্ড বিক অ্যাপিয়ারেন্স আমরা পেয়ে থাকি, এবং সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যে মায়োট্রিক প্লেক্সাসে যে গ্যাংলিয়ন সেল থাকে সেই গ্যাংলিয়ন সেলগুলো অ্যাবসেন্ট থাকে। এতে দেখা যাচ্ছে যে আমাদের যে রিল্যাক্সেশন যেটা হওয়ার কথা সেটা রিল্যাক্সেশন সেখানে হচ্ছে না। তাহলে সেখানে কনস্ট্যান্টলি যে কনস্ট্রিকশন করার যে পোরশনটা আপনার নার্ভের সেটা আপার হ্যান্ড নিচ্ছে, সো দ্যাট সেটা রিল্যাক্স হচ্ছে না। তাহলে পেশেন্টটা এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ইসোফেগাসটা হিউজলি ডিস্টেনশন হয়ে যাচ্ছে। এখানে কিছু আসলে মানে কজ বা এগুলো দেওয়া আছে, আসলে আমাদের অতটা লাগবে না। মেইনলি আমরা আসলে বলবো এটা অ্যাকচুয়াল যে কজটা আসলে আননোন, কিছু ভাইরাল কজ বলা হয়, ঠিক আছে, সেটা আমাদের খুব একটা লাগবে না। আসলে যেটা আমরা বললাম যে অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল ইন দা মায়োট্রিক প্লেক্সাস, এতে দেখা যাচ্ছে যে একটু আগে আমরা বললাম যে যেহেতু তার কি হচ্ছে না, কোনো রিল্যাক্সেশন কোনো ইনহিবিটরি যেটা থাকতেছে না, যেটা আমাদের কনস্ট্রিকশন করার যে পোরশনটা সেটা আপার হ্যান্ড নিচ্ছে, এবং আমরা জানি যে যেটা বললাম ইনহিবিটরি যে গ্যাংলিয়ন সেল সেটা আসলে অ্যাবসেন্ট থাকতেছে। এখন আসলে পেশেন্টের মেইন সিম্পটম হবে ইনএবিলিটি টু সোয়ালো, ঠিক আছে, এই কথাটাই আমাদের মেইনলি বলতে হবে। সেটা আমরা ডিসফেজিয়া বলতেছি, রিগার্জিটেশন হতে পারে, হার্ট বার্ন হতে পারে, ব্লেঞ্চিং হতে পারে, চেস্ট পেইন হতে পারে অনেক সময়। তারপরে অনেক সময় দেখা যায় যে রাতের দিকে অনেক সময় দেখা যায় যে রিফ্লাক্সের মাধ্যমে কফ হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ওয়েট লস এবং ভমিটিং। এগুলো হলো একটা পেশেন্টের আমাদের অ্যাকালেসিয়া হলে আমরা এই সিম্পটম গুলো পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করবে। এখন আসেন যে আসলে আমরা ডায়াগনোসিস আসলে কিভাবে করব। মেইনলি সাধারণত ডায়াগনোসিস করতে আমাদের যেটা লাগবে, আসলে আমরা তো আসলে এই এক্স-রে দেখে তো আসলে কনফার্ম ডায়াগনোসিস কখনো করা যাবে না। তাহলে কনফার্ম ডায়াগনোসিস করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাকে আপার জিআই এন্ডোস্কোপি এন্ড ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, ঠিক আছে। তাহলে আমরা যখন ডায়াগনোসিস যখন আমরা বলবো যে ডায়াগনোসিস করার জন্য আসলে আমাদের কি করতে হবে, সেটা আমরা অ্যানসার দিলাম, সেটা হলো যে আমরা আপার জিআই এন্ডোস্কোপি আর ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, ঠিক আছে। তাহলে এই দুইটার মাধ্যমে আসলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। তাহলে আপার জিআই এন্ডোস্কোপি এন্ড ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। এখন আসলে ট্রিটমেন্ট যদি বলতে হয়, আসলে কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে আর কিছু আছে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট। আসলে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আসলে কিছু ওষুধ দেওয়া হয়, নাইট্রিক অক্সাইড বিভিন্ন আছে, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল বকা আছে, সেগুলো আমরা দিতে পারি। অথবা এই যে দেখেন আমরা ইনজেকশন বটক্স যেটা, সেটা আমরা দিলে অনেক সময় দেখা যায় যে সেই পোরশনটা যেটা রিল্যাক্স হচ্ছে না সেখানে অনেক সময় রিল্যাক্স করা যায়, ঠিক আছে। তাছাড়া আমরা করতে পারি সেটা হলো বেলুন ডাইলেটেশন আমরা করতে পারি। আর লাস্টলি যেটা আছে আমরা সার্জারি। এই সার্জারির নামটা এটা আপনাদের মনে রাখতে হবে, এটা সারা জিজ্ঞেস করে, এটা হেলার্স সেরোমায়োটমি, ঠিক আছে। দেখেন এই যে ইসোফেজিয়ালে যে আমরা দেখতেই পাচ্ছি, এই যে লোয়ার এন্ডে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইনসিশন দিয়ে সেরাস লেয়ারটা এবং মাসল লেয়ারটা কাটার পর দেখেন মিউকোসাটা সেটা প্রোট্রুড হয়ে আসছে। এই যে দেখেন এখানে লেখা আছে প্রোট্রুডিং মিউকোসা থ্রু দা মায়োটমি। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অপারেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে লোয়ার ইসোফেজিয়ালে আমরা কি করব, আমরা সেরোমায়োটমি, যে সার্জন যেটা আবিষ্কার করেছেন সেটা হলো হেলার্স
সেরোমায়োটমি অপারেশন এবং ইনসিশন দেওয়ার পর আমরা যখন দেখব যখন মিউকোসাটা প্রোট্রুড হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো আমাদের অপারেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা দেখেন পুরো অ্যাক্লেশিয়া কার্ডিয়াটা কিন্তু আমরা টোটালি আলোচনা করলাম। তাহলে সুন্দর মতো স্যারদের কাছে এটা কিন্তু আসে, তাহলে এটা আমাদের কিন্তু পারতে হবে। তাহলে এই রিলেটেড যে কোশ্চেনগুলো স্যাররা জিজ্ঞেস করে সেটাও আমরা বললাম, এবং এই এক্সেটার নামটা কি কন্ট্রাস্ট এক্সে সেটা আমরা কিন্তু আলোচনা করে ফেললাম। এখন আসেন আমাদের নেক্সট একটা অস্পি কোশ্চেন, যেটা অনেকবার আসছে এই কোশ্চেনটা, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা যখন আমরা যে আলোচনা করলাম সেটা কিন্তু আসলে আমরা বেরিয়াম সলভের মাধ্যমে অ্যাকালেশিয়া, তারপরে আমরা একটু আগে আলোচনা করলাম সেটা হলো মিড ইসোফেগাস রিজিয়নে আমরা কি আলোচনা করলাম, আমরা কার্সিনোমা আলোচনা করলাম। অনেক সময় লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসেও কার্সিনোমা হয়, এবং সেখানে কিন্তু দেখা যায় যে ওই যে আমরা ইরেগুলার ন্যারোইং হয়। তাহলে দেখেন এই যে আমরা একটা কথা বললাম যে অ্যাকালেশিয়াতে যে ন্যারোইংটা হবে ইসোফেগাসের যে লোয়ার এন্ডে সেটা হবে হলো শার্প ন্যারোইং, কিন্তু আমাদের যদি কার্সিনোমা ইসোফেগাস ইন দা লোয়ার এন্ড যদি হয়ে থাকে সেটা হবে ইরেগুলার ন্যারোইং, যেটাকে আমরা অনেক সময় বলা হয় র্যাট টেইল ডিফর্মিটি। তাহলে সেটাকে আমরা কি বলি, র্যাট টেইল ডিফর্মিটি, ইঁদুরের লেজের মতো, যেটাকে আমরা বলেছি কি র্যাট টেইল ডিফর্মিটি। ঠিক আছে, তাহলে এই দুইটা পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। তারপরে যে এখন আসেন আমরা যে এক্সের ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো তাহলে যে আমরা আরেকটা কন্ট্রাস্ট এক্সে, যেটা হলো আমরা স্টমাকটাকে যখন কন্ট্রাস্ট এক্স এর মাধ্যমে যখন আমরা প্যাথোলজি ডায়াগনোস করতে যাব তার একটা স্পেশাল নাম আছে। তাহলে এটার নামটা কি, এটা হলো বেরিয়াম মিল এক্স-রে স্টমাক এন্ড ডিউডেনাম। তাহলে এভাবে করে তাহলে এটার নামটা আমাকে দিতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা ছিল বেরিয়াম সলো এক্স-রে, আর এখন যে এক্স-রেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হলো কন্ট্রাস্ট এক্স-রে, সেটা হলো বেরিয়াম মিল এক্স-রে অফ স্টমাক। তাহলে এই যে দুইটা কথাগুলো যে স্পেসিফিক, এখানে কিন্তু অ্যাবডোমিনাল এক্স-রে বললে কিন্তু আমাদের স্যাররা কিন্তু এটা কোনো অ্যাকসেপ্টেশন আসবে না। ঠিক আছে, তাহলে যখনই আসবে রিড দিস এক্স-রে, দেখেন এটা কিন্তু একটা অস্পিড একদম ডাইরেক্ট আপনাদের যে প্রফেশনাল পরীক্ষায় যে অস্পি কোশ্চেন সেটি কোশ্চেনটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এক্স-রেটা যদি আমাদের রিড করতে বলা হয় তাহলে এটার নাম হবে বেরিয়াম মিল এক্স-রে অফ স্টমাক এন্ড ডিউডেনাম শোয়িং, কি দেখা যাচ্ছে, তাহলে এটা একটা দেখতে পাচ্ছি কি আমরা এটা দেখতে পাচ্ছি স্টমাক ইজ হিউজলি ডিস্টেন্ডেড। তাহলে এই স্টমাকটা কিন্তু এতটা নরমালি এবং থাকার কথা না, তাহলে স্টমাকটা অনেক কি হয়ে গেছে, ডিস্টেন্ডেড হয়ে গেছে। তারপর কি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি বেরিয়ামটা পুরো থ্রুআউট দা স্টমাক ওয়ালে ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু এক্সেপ্ট কি দেখা যাচ্ছে, দেখেন আমার কার্সারটা যেখানে নড়তেছে লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস, মনে হচ্ছে না একদম দুই পাশ থেকে, ওই যে আমরা বলেছিলাম যে একটু আগে আমরা দেখালাম যে মিড ইসোফেগাস রিজিয়নে দুই পাশ থেকে মনে হচ্ছে কে জানি একটা গ্রোথ দিয়ে কি আসছে, ন্যারো করে ফেলেছে। তাহলে এটা কি ফিলিং ডিফেক্ট এট দা লোয়ার এন্ড অফ দা স্টমাক এন্ড স্লাইড ডাই হ্যাজ পাস টু দা কোথায় ডিউডেনাম, দেখেন ডিউডেনাল ক্যাপে সামান্য একটু ডাই চলে আসছে। তাহলে বোঝা যাচ্ছে কি এটা একটা এক্স-রে, যেটা দেখা যাচ্ছে যে লোয়ার এন্ড অফ দা স্টমাকে কি হয়ে গেছে, একটা ন্যারোইং দেখতে পাচ্ছি। ন্যারোইংটা মনে হচ্ছে যে দুই পাশ থেকে কোনো কিছু দিয়ে চেপে আসছে, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু, এটা বোঝা যাচ্ছে কার্সিনোমা ইনভলভ দা এন্ট্রাম। তাহলে আমরা কি বলবো, this is a barium meal X-ray of the stomach and duodenum showing hugely distension of the stomach and barium as uniformly distributed throughout the stomach wall, except there is a filling defect at the lower end of the stomach and slight dye has passed to the stomach duodenum. So my radiological diagnosis is gastric outlet obstruction, probably due to carcinoma involve the antrum of the stomach. তাহলে এইভাবে করে আমাকে ডায়াগনোসিসটা বলতে হবে। তাহলে দিস ইজ এ বেরিয়াম উইথ এক্স-রে অফ দা স্টমাক এন্ড ডিউডেনাম শোয়িং ডিস্টেনশন অফ দা স্টমাক এন্ড বেরিয়াম has uniformly distributed throughout the stomach wall except at the lower end of the stomach, and there is a filling defect at the lower end of the stomach and slight dye has passed to the first part of the duodenum.
So my radiological impression is gastric outlet obstruction, probably due to carcinoma involve the antrum of the stomach. তাহলে এই যে দেখেন আমরা যে বলতে চাইলাম যে এটা অনেকবার কিন্তু এই কন্ট্রাস্ট এক্সরেটা আসছে, তাহলে আমরা সুন্দর করে যেভাবে আমরা বলার চেষ্টা করলাম, তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি যে কার্সারটা দেখেন দেখেন এই যে পোরশনটা, যে আমার কার্সারটা যেখানে ঘুরতেছে এখানে হলো কি ফিলিং ডিফেক্ট, অর্থাৎ দুই পাশ থেকে মনে করতেছি যে আমরা একটা গ্রোথ, যেখানে বেরিয়ামটা প্রপারলি একদম একটা চ্যানেল, নরমাল চ্যানেল হিসেবে যাওয়ার কথা ডিউডিনামে, কিন্তু সেখানে যাচ্ছে না, কারণ দুই পাশ থেকে গ্রোথ এসে অ্যান্ট্রামটাকে একদম চুপসিয়ে দিচ্ছে। তারপরে দেখেন 3 নম্বর কোশ্চেন, যখনই আমাদের কোশ্চেনটা আসবে যে হাউ টু কনফার্ম ইওর ডায়াগনোসিস, তাহলে আমাদের অবশ্যই টিস্যু ডায়াগনোসিস লাগবে, তাহলে আপার জি এন্ডোস্কোপি এন্ড বায়োপসি, তাহলে আমাদের টার্মটা বলতে হবে আপার জিআই এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই যে আমরা বললাম কার্সিনোমা ইনভলভ দ্য অ্যান্ট্রাম, তাহলে সেটার অ্যান্সার হবে আপার জিআই এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। তাহলে এখন আমরা তো জানি যে একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্ট আসলে কি কি সিম্পটম নিয়ে আসে, তাহলে এটা আমরা তো জানি এটা মেইনলি তার যে সমস্যা সেটা হলো খেলেই তার কি পেটটা ফুলে যাচ্ছে এবং পেটে ব্যথা হচ্ছে। তাহলে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এন্ড পেইন আফটার টেকিং মিল, তাহলে এই কথাটাই আমাকে বলতে হবে, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এন্ড পেইন আফটার টেকিং মিল এন্ড আপার অ্যাবডোমিনাল ফুলনেস আফটার টেকিং মিল। তাহলে খেলেই মনে হবে যে পেটটা ভরে গেছে এবং মনে হবে যে পেটটা ব্যথা হচ্ছে এবং পেটটা ডিসকমফোর্ট হচ্ছে, কারণ খেলেই তার তো খাওয়াটা আসলে পাস করতে পারতেছে না। তাহলে এই কথাগুলো আমাকে বলতে হবে। এবং আরেকটা কি, ভমিটিং, তাহলে ভমিটিংটা তার এখানে খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তাহলে আসলে ভমিটিংটা কেমন হয়, এখানে অবশ্যই বোঝা যাচ্ছে ভমিটিংটা কখনোই বাইল আসবে না, তা ভমিটিংটা অবশ্যই প্রজেক্টাইল হবে, অনেক দূরে যা পড়বে। ভমিটিংটাতে তার দেখা যাবে যে 3-4 দিন আগের পুরানো যে খাবারগুলা সেটা আমরা সাধারণত পাবো, অনেক হিউজ অ্যামাউন্ট আমরা পাবো, কোপিয়াসিন অ্যামাউন্ট, খুব ফাউল স্মেলিং পাবো, অবশ্যই হবে এটা নন বিলিয়াস, এখানে কখনো বাইল আসবে না। তারপরে দেখা যাচ্ছে যে সাধারণত বমিটা কখন হবে, সাধারণত সে অনেক কিছু খাওয়ার চেষ্টা করবে, দিনের মধ্যে অনেক কিছু খেলো এবং দিনের শেষে যে আমরা কি করে বমিটিংটা করে, তাহলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ইউজুয়ালি এট দা এন্ড অফ দা ডে। তাহলে ভমিটিং এর টাইমিংটা হলো সাধারণত দিনের শেষে, অর্থাৎ ইউজুয়ালি এট দা এন্ড অফ দা ডে, সারাদিন যা খেয়েছে বিকালে যে সাধারণত বমিটা করবে। এবং অনেক সময় দেখা যায় যে এটা ব্লাড মিক্স হতে পারে যদি এটা কার্সিনোমা হয়ে থাকে। আর তারপর আমরা কি পেতে পারি, অনেক সময় যে বলতেছে আর পারতেছি না, সেটা কি, সে অনেক সময় নিচে আঙ্গুল দিয়ে, এটাকে বলে ইনডিউস ভমিটিং, তাহলে সেটারও হিস্ট্রি থাকতে পারে। তাহলে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে, পেশেন্ট কি হবে, অনেক সময় দেখা যায় ক্যান্সার হলে ক্যান্সারের যে ফিচার ক্যান্সার ক্যাকিশিয়া সেটা আমরা পেতে পারি। তাহলে এখানে আমরা যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ক্যান্সারটা, এখানে 5 নম্বর যে কোশ্চেনটা, তাহলে ক্যান্সারটা অবশ্যই কি রিমুভ করতে হবে, তাহলে হবে লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তাহলে নিয়ম অফ দ্য অপারেশন হবে কি, যদি এটা ক্যান্সার হয়ে থাকে তাহলে আমাদের হবে লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তাহলে এভাবে করে আমাকে তার যে অস্পিড যে আমাদের কোশ্চেনগুলো সেট করা থাকে সেভাবে করে কিন্তু আমাকে অ্যানসারগুলো দিতে হবে। এখন আসেন সেম আমরা যে এক্সরেটা দেখতে পাচ্ছি এই একই কথা, একটা বেরিয়াম মিল এক্সরে অফ স্টমাক এন্ড ডিউডেনাম, এবং দেখা যাচ্ছে যে বেরিয়ামটা একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করেছে, কিন্তু লোয়ার যে আমাদের অর্থাৎ যে অ্যান্ট্রামে যে দেখেন একদম দুই পাশ থেকে চুপসে আসতেছে এবং খুব সামান্য ডাই কোথায় যাচ্ছে, ডিউডেনামে যাচ্ছে। তাহলে এটা ডায়াগনোস কি, এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এটা কি হতে পারে, এটা হতে পারে যে আমরা বললাম কার্সিনোমা অ্যান্ট্রাম হতে পারে, অথবা একটা বিনাইন কজের জন্য হতে পারে, যেটা আমরা বললাম সেটা কি, আমরা জানি পাইলোরিক স্টেনোসিস। তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি বলা হয় তার কমনলি আমরা বলবো দুইটা কজ, একটা যদি বিনাইন হয়ে থাকে সেটা হলো আমরা ডিউডেনাল আলসারের যে ক্রনিক কমপ্লিকেশন একটা, সেটাকে আমরা বলেছি কি, সেটা হলো পাইলোরিক স্টেনোসিস। আরেকটা আমরা কি বললাম, আরেকটা হলো যদি ম্যালিগন্যান্সি হয়ে থাকে তাহলে এটা কি হতে পারে, কার্সিনোমা অ্যান্ট্রাম অর পাইলোরাস।
এই যে দেখেন এই সেম একটা এক্স এ দেখা যাচ্ছে যে আমাদের যে ডিউডিনামটা একদম কি হয়ে যাচ্ছে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামের এই জায়গায় দেখেন একদম সুন্দর করে একদম ন্যারো হয়ে গিয়েছে। তাহলে এই একই কথা যে আমাদের একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের আমরা একটা বেরিয়াম ইন এক্স এ দেখতে পাচ্ছি। এবং দেখেন এই যে এখানে এই জায়গাটা যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে দেখে ডিউডিনাল বাল্বটা যে একটা সাইন আছে, এটাকে বলা হয় মাশরুম সাইন। তাহলে এই যে এখানে এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মাশরুম সাইন। তাহলে দেখেন এই যে এক্সেটা, তাহলে দেখেন এটা একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু পাইলোরিক স্টেনোসিস। দেখেন এখানে কি সুন্দর ভাবে স্টোমাকটা আস্তে আস্তে একদম লোয়ার এন্ডটা পাইলোরাসের দিকে এসে একদম ন্যারো হয়ে চলে গেছে এবং সামান্য ডাই কোথায় গিয়েছে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম। তাহলে যে আমরা বলবো এটা একটা পাইলোরিক স্টেনোসিসের কন্ট্রাস্ট এক্সরে। এখন আসেন যে আরেকটা ছবি, একটা হঠাৎ করে এখানে আপনাদের একটু ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। এখানে আসলে একটা আমরা আগে আগেকার দিনে আরব দেশে স্পেশালি তারা ওই যে একটা পানির পাত্র হিসেবে চামড়ার যে ওয়াটার বটল ইউজ করতো, যেটা হলো লেদার বটল। ঠিক আছে, এটা হলো লেদার ওয়াটার বটল। তাহলে এই যে আরব দেশে যে তারা চামড়া দিয়ে পানির পাত্র আসলে তৈরি করতো, যেটা আসলে তারা মরুভূমিতে পানির পাত্র হিসেবে এটা ইউজ করতো, এটা হলো লেদার বটল। তাহলে এই দেখেন আমরা একটা এক্সরে আমরা দেখাবো যে এখন এটাও একটা কি বেরিয়াম মিল এক্সরে অফ দা স্টমাক এন্ড কি ডিউডিনাম। এখানে দেখেন একটা, যদি আমরা ডিফিউজলি আমরা জানি যে লিনিটাস প্লাস্টিকা নামে একটা কি আছে গ্যাস্ট্রিক কার্সিনোমা আছে, যেটা ডিফিউজলি ইনভলভ দা স্টমাক ওয়াল এবং স্টমাকটা এমন একটা অ্যাপিয়ারেন্স করে যেটা দেখতে মনে হয় যে, যেটা আমরা একটু বললাম এই যে ওয়াটার লেদার ওয়াটার বটল অ্যাপিয়ারেন্স, লেদার ওয়াটার বটল অ্যাপিয়ারেন্স। তাহলে দেখেন এই যে এই এক্সরেতে যেটা লিনিটাস প্লাস্টিকা, যেটা ডিফিউজলি ইনভলভ দা থ্রুআউট দা স্টমাক ওয়াল। দেখেন ঠিক যে আমরা এক্সরেটা দেখালাম অনেকটা সেটার মতোই। এটা আমরা কখন পাবো, যখন লিনিটাস প্লাস্টিকা, যখন আমরা হোল স্টমাকটা একটা কন্ট্রাক্টেড আকার ধারণ করে, যেটা আমরা বললাম কি বললাম, যেটা লেদার ওয়াটার বটল অ্যাপিয়ারেন্স ধারণ করে। ঠিক আছে, লিনিটাস প্লাস্টিকা যেটা অতটা দরকার নেই, জাস্ট শুধু এক্সরেটা একটু দেখানোর জন্য আপনাদেরকে আমরা একটু কন্ট্রাস্ট এক্সরে যেহেতু আমরা আলোচনা করতেছি সেটা আমরা দেখালাম। দেখেন এই যে একটু আগে আমরা যে এক্সরেটা দেখালাম, যেটা লেদার বটল স্টমাক, যেটা লিনিটাস প্লাস্টিকাতে আমরা পেয়ে থাকি, এটা diffusely involve the throughout the stomach wall, লিনিটাস প্লাস্টিকা। এই যে আমরা জাস্ট একটু আগে যে ওয়াটার বটলটা দেখালাম সেটার মতোই দেখতে, ঠিক ওয়াটার বটলের মতোই দেখতে, লেদার ওয়াটার বটলের মতোই দেখতে, সেম একই। এখন সারা যেটা আমরা জিজ্ঞেস করব, আসলে যে আমরা একটু আগে বলতেছিলাম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, যেটা আমরা বললাম যে পেশিতে আসে কি কি হয় সেগুলো আমরা বললাম, ভমিটিং এর ক্রাইটেরিয়া আমরা বললাম, অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু আমরা বলেছি। সেটা আমাদের বলতে হবে copious in amount, foul smelling, usually contain 2 to 3 days previous food, non-bilious, projectile in nature, usually at the end of the day, sometimes there will be blood mixed due to carcinoma, induced vomiting। এই কথাগুলো একদম সুন্দর করে স্যারের কাছে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয়, তাহলে সুন্দর করে বলতে হবে। তারপরে যে আমরা বললাম পেশেন্টের ওয়েট লস থাকতে পারে, ডিহাইড্রেটেড থাকতে পারে, ক্যান্সার থাকলে ক্যান্সার, ক্যাকিক্সিয়া, অনেক সময় ক্যান্সার মেটাস্টেসিস হয়ে গেলে মেটাস্টেটিক ফিচারগুলো কিন্তু আমরা পেয়ে থাকবো। আর মেইনলি আমাদের প্রেজেন্টেশন হবে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এন্ড ফুলনেস আফটার টেকিং মিল। তাহলে আপার অ্যাবডোমিনাল ফুলনেস এন্ড ডিসকমফোর্ট আফটার টেকিং মিল। তারপর অন এক্সামিনেশনে আমরা কি পাবো, তাহলে তাকে অবশ্যই ডিহাইড্রেটেড পাবো। তারপরে পেশেন্ট কি থাকবে, একদম চিকন, দেখা যাবে পেশেন্টের অনেক অনেক কয়েক মাস ধরে সে আসলে খেতে পারতেছে, তার নিউট্রিশনালি কি থাকবে, একটু ডেবিলেটেড থাকবে, একদম কি থাকবে, একদম তার ওয়েট একদম খুব লস হবে, একদম তার বমি একটা অ্যাপিয়ারেন্স তার ডেভেলপ করবে। তাহলে এমন একটা অ্যাপিয়ারেন্সের পেশেন্ট আমরা জেনারেশনে পাবো, তাহলে ডিহাইড্রেটেড পাবো। তাহলে এইভাবে করে আমাকে প্রেজেন্টেশন বলতে হবে। যখন আমরা অ্যাবডোমেন এক্সামিনেশনে যাব, তাহলে অবশ্যই দেখা যাবে যে
আপার অ্যাবডোমেনটা কিছুটা দেখা যাবে যে একটু ফুলনেস হয়ে আছে এবং সামটাইমস দেয়ার মে বি এ প্রেজেন্স অফ ভিজিবল পেরিস্টালসিস এবং ইন দা আপার অ্যাবডোমেন এবং তার ডাইরেকশনটা কি থাকবে ফ্রম লেফট টু রাইট। তাহলে ইন্সপেকশনে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। তাহলে আমরা কি পেতে পারি? ইন্সপেকশনে ভিজিবল পেরিস্টালসিস ইন দা আপার অ্যাবডোমেন ফ্রম কি লেফট টু রাইট। তাহলে এই কথাটা একটু বলতে হবে। এরপরে আমরা কি পেতে পারি? কিছু আমরা টেস্ট আছে সেটা আমরা আসলে অনেক সময় করি, সেটা হলো সাকশন স্প্লাশ টেস্ট। অর্থাৎ পেশেন্টটাকে এনশিওর করতে হবে অ্যাটলিস্ট 2 ঘন্টা সে কোনো লিকুইড খায় নাই এবং তাকে আমরা যদি শেক করি তখন আমরা ওয়াটার স্প্লাশ পাবো, এটাকে বলা হয় সাকশন স্প্লাশ টেস্ট। তাহলে পজিটিভ সাকশন স্প্লাশ টেস্ট অর্থাৎ একটা নারিকেলকে আমরা যদি ঝাঁকাই তাহলে সেখানে কিন্তু আমরা একটা ওয়াটার স্প্ল্যাশিং সাউন্ড পাই। ঠিক পেশেন্টকে যদি আমরা শুয়ে থাকে, কারণ এখানে অনেকে বলতে পারে একটা পেশেন্টকে কিভাবে আমরা শেক করব, কারণ আমরা একটু আগেই বলে দিয়েছি পেশেন্টের আসলে একদম ইমার্সিয়েটেড থাকে, তার প্রচুর ওয়েট লস হয়, তাহলে এই পেশেন্টকে ইজিলি আমরা পেলভিসে লিফট আপ করে তাকে শেক করব এবং আমরা কি পাবো? ওয়াটার স্প্ল্যাশিং সাউন্ড পাবো। এরপরে আছে কি অসকাল্টার পারকাশন টেস্ট আছে, যেটার মাধ্যমে যে আমরা স্টোমাকটা যে অনেক ডাইলেটেড আছে সেটা আমরা বুঝতে পারবো। তারপরে তো আমরা বললাম ভিজিবল এপিগ্যাস্ট্রিক টেস্ট আমরা পাবো। আরেকটা জিনিস তারা জিজ্ঞেস করে থাকে যে এত ভমিটিং হচ্ছে আসলে তার ইলেকট্রোলাইটস এবং মেটাবলিক ইমব্যালেন্স কি হয়, এটা কিন্তু অনেকবার রিটেনে আসছে। তাহলে যে আমরা যেহেতু ভমিটিং হচ্ছে, প্রচুর অ্যাসিড লস হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে তার অ্যাসিডের ঘাটতি হচ্ছে, তাহলে কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস। প্রচুর সোডিয়াম লস হবে, তাহলে কি হবে? হাইপোন্যাট্রিমিয়া। এর সাথে দেখা যাচ্ছে যে কিছু পটাশিয়ামও লস হবে ফ্রম দা ইউরিন, তখন আমরা সোডিয়াম প্রিজার্ভ করার জন্য, তাহলে কি হবে? হাইপোক্যালিমিয়া। এবং ইউরিনের সাথে ইন্টারেস্টিংলি আমরা যেহেতু পেশেন্টের অ্যালকালোসিস হচ্ছে কিন্তু ইউরিন দিয়ে তারপরও দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন আয়ন লস হবে, এটাকে বলা হয়েছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। তাহলে মেটাবলিক এন্ড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স অকার্স ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা কিন্তু রিটেনেও আসে, অস্পিতেও আসে। তাহলে আমরা কি বলবো? hypochloremic metabolic alkalosis with hyponatremia with hypokalemia with paradoxical aciduria। তাহলে এই সুন্দর করে এই টার্মটা সাথে কাছে বলতে হবে। তাহলে হাইপোক্লোরিমিক মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু অ্যাসিড লস হচ্ছে তাহলে শরীরে অ্যালকালি বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয়েছে মেটাবলিক অ্যালকালোসিস। তারপরে কি সোডিয়াম লস হচ্ছে হাইপোনাট্রিমিয়া, রেনাল টিউবিউলস দিয়ে পটাশিয়াম লস হচ্ছে টু প্রিজার্ভ দা সোডিয়াম, তাহলে আমরা কি পাচ্ছি? হাইপোক্যালিমিয়া। তারপরে আমরা জানি যে ইউরিন দিয়ে সাধারণত এখানে অ্যালকালি চলে যাওয়ার কথা, কিন্তু ইউরিন দিয়ে এটা কি হচ্ছে? পটাশিয়ামকে আবার প্রিজার্ভ করার জন্য ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে ইউরিনটা কি হয়ে যাচ্ছে? অ্যাসিডিক হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? উল্টা বিপরীত, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এবং অনেক ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের গ্যাস্ট্রিক টিটানি হয়, যেটা আমরা জানি যে অ্যালকালোসিসে অ্যালবুমিনটা আয়োনাইজ হয়ে যায়, যেটা আয়োনাইজ ক্যালসিয়ামটা বাইন্ড করে, এইজন্য অনেক সময় পেশেন্টের ক্যালসিয়াম ঘাটতি হয়, সেটাকে বলা হয়েছে গ্যাস্ট্রিক টিটানি। তাহলে এভাবে করে কিন্তু স্যাররা জিজ্ঞেস করলে অ্যান্সার গুলা বলতে হবে। তাহলে যে দেখেন আমরা পুরো কথাটা এবার সুন্দর করে যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া কেন হচ্ছে সেটা আমরা বললাম, কারণ প্রথম ইনিশিয়ালি আমরা জানি যে সোডিয়াম প্রিজার্ভ করবে রেনাল টিউবুলস ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম। যখন পটাশিয়াম অনেক কমে যাবে, ডিপ্লিটেড হবে, তখন পটাশিয়াম উইল অ্যাবজর্ব ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন। এইজন্য এটাকে বলা হয়েছে, যদিও আমাদের হওয়ার উচিত ছিল যে অ্যালকালি ইউরিন দিয়ে বের হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন আয়ন ইউরিন দিয়ে বেড়ে যাবে টু প্রিজার্ভ দা পটাশিয়াম আয়ন, সো দ্যাট দেয়ার উইল বি এ কি প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এটা কিন্তু স্যার অনেকবার ধরে এবং সুন্দর করে এক্সপ্লেনেশনটা তাদের কাছে বলতে হবে। এখন আসেন যে একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে পেশেন্ট ম্যানেজমেন্ট। তাহলে পেশেন্ট ম্যানেজমেন্টে এখানে দুইটা কম্পোনেন্ট, একটা পেশেন্ট ম্যানেজমেন্ট আর একটা স্টমাক প্রিপারেশন। তাহলে এই দুইটা কথা কিন্তু সুন্দর মাত্র বলতে হবে। পেশেন্টের নিউট্রিশনালি ডিপ্লিটেড থাকে, তাকে নিউট্রিশনালি পোর থাকে, তার অ্যানিমিয়া থাকে, সে ডিহাইড্রেটেড থাকে, তার ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স থাকে, তাহলে সবকিছু তাকে কি করতে হবে? কারেকশন করতে হবে।
আর বাই দা বাই আমাকে অবশ্যই কি করতে হবে, স্টমাক প্রিপারেশন করতে হবে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক লাভাস। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু আমাকে বলতে হবে একটা হোয়াইট বোর্ড ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে তাকে স্টমাকটাকে কি করতে হবে, নরমাল স্যালাইন দিয়ে সাধারণত 3 ডেজ প্রিপারেশন। তাহলে নরমাল স্যালাইন দিয়ে আমাকে স্টমাকটাকে পুরোটা ওয়াশ করতে হবে। তারপরে যখন স্টমাকটাকে ওয়াশ করে কিভাবে বুঝবো হয়ে গেছে, যখন আপ টু দা ইফ্লুয়েন্ট বিকাম ক্লিয়ার, এরপরে আমরা কি করতে হবে, আমরা 3 দিন ধরে 200 ml 3 consecutive days 3 times daily আমরা স্টমাকটাকে ওয়াশ করব। এতে দেখা যাচ্ছে যে স্টমাকের যে ইডিমা এবং স্টমাকটা যে অনেক ডিস্টেন্ডেড হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে শিঙ্কেজ করবে, কারণ একটা ইডিমেটাস ডিস্টেন্ডেড স্টমাকে যদি আমরা অপারেশন করি তাহলে সেখানে অ্যানাস্টোমোসিস কখনোই টিকবে না। তাহলে আমরা নেম অফ দা অপারেশন কি হবে, যেহেতু আমরা একটা পাইলোরিক স্টেনোসিস যদি বিনাইন কেস হয়ে থাকে তার কজটা কি আমরা জানি যে ডিউটেনাল আলসারের একটা ক্রনিক কমপ্লিকেশন, তাহলে সেটাও আমরা ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় আমরা ট্রাঙ্কাল ভ্যাগোটমি করতে পারি বা সিলেক্টিভ ভ্যাগোটমি করতে পারি, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করতে পারি, উইথ আমরা কি করব, গ্যাস্ট্রোজেনোস্টমি করব। সাধারণত গ্যাস্ট্রোজেনোস্টমি হবে আমাদের রেট্রোপোলিক আইসোপেরিস্টালটিক গ্যাস্ট্রোজেনোস্টমি। তাহলে এভাবে করে সাবজেক্টের অ্যানসারটা দিতে হবে, রেট্রোপোলিক আইসোপেরিস্টালটিক গ্যাস্ট্রোজেনোস্টমি। তাহলে এভাবে করে আমাকে অ্যানসারগুলো দিতে হবে। তাহলে যে স্টমাকের ওয়াশের কথা আমরা বললাম, আর ওই যে আমরা বললাম ভ্যাগোটমি, সাথে সাথে আমরা কি কি জিনিস করতে পারি, ট্রাঙ্কাল ভ্যাগোটমি করতে পারি, গ্যাস্ট্রোজেনোস্টমি করতে পারি, পাইলোরোপ্লাস্টি করতে পারি, ল্যাপারোস্কোপিক্যালিও এখন কিন্তু এটা করা হচ্ছে। তাহলে যে ভ্যাগোটমির বিভিন্ন লেভেল আমরা দেখতে পাচ্ছি, ট্রাঙ্কাল ভ্যাগোটমি করতে পারি, সিলেক্টিভ ভ্যাগোটমি আমরা করতে পারি। ঠিক আছে, এগুলো অতটা ডিটেইলস আপনাদের লাগবে না। আমরা মেইনলি যেটা আসলে কমনলি আমরা করে থাকি সেটা হলো যে আমরা বললাম যে ভ্যাগোটমি উইথ আমরা রেট্রোপোলিক আইসোপেরিস্টালটিক গ্যাস্ট্রোজেনোস্টমি, এটা সাধারণত করা হয়। আরো কিছু আছে যে আপনার রু লুপের মাধ্যমে আমরা গ্যাস্ট্রোজেনোস্টমি অনেক সময় করে থাকি, যেটা মেইনলি ম্যালিগনেন্সির জন্য। এখন আমরা তো যে কন্ট্রাস্ট এক্সরেতে আমরা স্টমাক তো আমরা প্যাথোলজিক ডায়াগনোসিসের জন্য আমরা যে এক্সরেটা করি কন্ট্রাস্ট এক্সরে, সেটা আমরা বললাম বেরিয়াম মিন। এখন আসেন যখন আমরা স্মল গার্ডটাকে যখন আমরা কন্ট্রাস্ট এক্সরের মাধ্যমে আমরা ভিজুয়ালাইজ করতে যাব, তাহলে সেটার নাম কি হবে, বেরিয়াম ফলোথ্রো। তাহলে স্টমাক ইসোফেগাস গেল, তারপর আমরা স্টমাক বললাম, এখন আসে স্মল গার্ড। তাহলে স্মল গার্ডটাকে যদি আমরা কন্ট্রাস্ট এক্স এর মাধ্যমে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, সেটার নামটা কি হবে, সেটা হবে বেরিয়াম ফলোথ্রো। তাহলে এই ফলোথ্রোর মাধ্যমে কিন্তু আমরা স্মল গার্ডের প্যাথোলজিগুলো আসলে আমরা জানতে পারবো। এই এক্সরেতে আমরা দেখেন যে আমরা লাল একটা অ্যারো দিয়ে আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা কি আছে, কনস্ট্রিকশন আছে। তাহলে আমরা সঙ্গে ক্রনিক অবস্ট্রাকশন, ক্রনিক কোনো প্যাথোলজি আমরা যদি ডায়াগনোস করতে চাই, সেটা ক্ষেত্রে যদিও এখন আসলে এগুলো অতটা হয় না, তারপর আমরা আসলে করে থাকি যেটা বেরিয়াম কি বললাম আমরা ফলোথ্রো টু ভিজুয়ালাইজ দা কি স্মল গার্ড। এখন আসেন স্মল গার্ড ভিজুয়ালাইজেশনের কিন্তু আরেকটা মেথড আছে, যে বেরিয়াম ফলোথ্রো ছাড়াও আমরা আরেকটা মেথডে করতে পারি, যেটার নামটা দেখেন এখানে লেখা আছে স্মল বাওয়েল এনেমা। তাহলে স্মল বাওয়েল এনেমা জিনিসটা কি, আমরা এনজি টিউবটা অর্থাৎ আপার যে এন্ডোস্কোপির মাধ্যমে এনজি টিউবটা আমরা ডিউডেনাম পর্যন্ত কি করব, পাস করব। ডিউডেনাম পর্যন্ত পাস করে তারপরে আমরা কি করব, আমরা বেরিয়ামটা আমরা পুশ করব। তাহলে দেখেন এই যে এখানে এক্সরেতে দেখেন, আমরা এই এক্সরেতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টিউব দেখতে পাচ্ছি, এনজি টিউব, যেটা কোথায় আপ টু দ্য দেখা যাচ্ছে যে ডিউডেনাম পর্যন্ত পাস করা হয়েছে। তাহলে এটাকে আমরা তাহলে দেখেন একটা বললাম বেরিয়াম ফলোথ্রো, অথবা আমরা করতে পারি কি স্মল বাওয়েল এনেমা। তাহলে স্মল বাওয়েল এনেমাটা হলো যে আমরা আপার যে এন্ডোস্কোপির মাধ্যমে যখন আমরা এনজি টিউবটা ডিউডেনামকে পাস করে তারপরে আমরা ডাইটা পুশ করব, তখন সেটাকে বলা হয় স্মল বাওয়েল এনেমা। তাহলে স্মল গার্ড ভিজুয়ালাইজেশনের জন্য যে কন্ট্রাস্ট এক্সরে গুলা আমরা দুইটা বললাম, একটা হলো বেরিয়াম ফলোথ্রো আর আরেকটা বললাম আমরা স্মল বাওয়েল এনেমা। এরপরে আসেন যেটা আমরা
করে থাকি লার্জ গাট দেখার জন্য যে কন্ট্রাস্ট এক্সরে। তাহলে লার্জ গাটের যে কন্ট্রাস্ট এক্সরে যেটা করা হয় সেটা হলো আমরা জানি ডাবল, যেটা আসলে আমরা দেখেন যে এখানে বেরিয়াম ছাড়াও আমরা কি করতেছি, আমরা এয়ারকেও একটা কন্ট্রাস্ট হিসেবে ইউজ করতেছি। তাহলে ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা। তাহলে এখানে আমরা একটু আগে স্মল পাওয়ার এনেমা বলেছি, আর লার্জ গাটের ক্ষেত্রে যা শুধু আমরা বলবো বেরিয়াম এনেমা বা ডাবল কন্ট্রাস্ট। এখানে বেরিয়াম ছাড়াও এয়ারকেও আমরা, যাতে কারণ কি লার্জ গাট তো অনেক বড়, এখানে অনেক যদি আমরা বেরিয়াম দিতে যাই তাহলে অনেক পয়সা খরচ, অনেক কিছু খরচ হবে, এবং বেরিয়ামটা যদি প্রপারলি লার্জ গাটে ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে আমরা কি করব, এনাস দিয়ে আমরা কি করব, আমরা এয়ারটাকে কন্ট্রাস্ট হিসেবে ইউজ করার চেষ্টা করব। তাহলে এটা হলো ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা। তাহলে যখন আমরা লার্জ গাটটাকে যখন আমরা ভিজুয়ালাইজ করতে যাব বাই দা কন্ট্রাস্ট এক্সরে, সেই এক্সের নাম হলো এনেমা, বেরিয়াম এনেমা। মানে এটা এনাস দিয়ে আমরা বেরিয়ামটাকে পুশ করব এবং তার সাথে আমরা এয়ারটাকেও পুশ করব। তাহলে কি হবে, আমাদের বেরিয়ামের পরিমাণটা কম লাগবে এবং বেরিয়ামটা এয়ারের প্রেসারে থ্রু আউট দা লার্জ গাট ওয়ালে প্রপারলি কি হবে, ডিস্ট্রিবিউট হবে। এবং এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ডিসেন্ডিং কোলনে দেখা যাচ্ছে একটা কনস্ট্রিকশন অর ন্যারোইং, এবং দেয়ার ইজ এ ফিলিং ডিফেক্ট, এবং দুই পাশ থেকে মনে হচ্ছে যে একটা কিছু তাকে ন্যারোইং করে দিয়েছে। এবং এই কোশ্চেনটার দেখেন আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় অ্যাপেল কোর ডিফর্মিটি, যেটা একটা অ্যাডিনোকার্সিনোমা অফ দা, আমরা দেখতে পাচ্ছি যে একটা লার্জ গাটে অর্থাৎ লেফট সাইড অফ দা ডিসেন্ডিং কোলনে আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি, যেটা দুই পাশে একটা ফিলিং ডিফেক্ট দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি অ্যাপেল কোর ডিফর্মিটি। তাহলে এভাবে করে আমরা ইসোফেগাস, স্টমাক, স্মল গাট এবং লার্জ গাটের প্যাথোলজি কিন্তু আমরা এই কন্ট্রাস্ট এক্স এর মাধ্যমে ডায়াগনোজ করতে পারি। এখন আসেন এই যে সেম এখানে অ্যাসেন্ডিং কোলনে অর্থাৎ দেখতে পাচ্ছি যে একটা কি দেখতে পাচ্ছি, ফিলিং ডিফেক্ট পাচ্ছি, এবং অ্যাজ লাইক দেখেন আপেল খাওয়ার পর তার যে সিডটা আমরা যেভাবে রেখে দেই ঠিক সেভাবেই আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ কল্ড অ্যাপেল কোর ডিফর্মিটি। এই যে রাইট একটা অ্যারো দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট সাইড অফ দ্য কোলনে আমরা দেখতে পাচ্ছি একটা রেড অ্যারো দিয়ে, যেখানে একটা ফিলিং ডিফেক্ট এবং ন্যারোইং আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা বলেছি অ্যাপেল কোর ডিফর্মিটি। এটা একটা রাইট সাইডে টেলেকোলোনিক কার্সিনোমার একটা বেরিয়াম এনেমার এক্সরে। এখন আসেন যে আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে আমরা জানি যে ইনফ্যান্টের একটা কমন কজ হলো ইন্টারসাসেপশন, এবং ইন্টারসাসেপশন ডায়াগনোজ করার জন্য সাধারণত যে আমরা বেরিয়াম এনেমা করে থাকি, যেটাকে আমরা দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ক্লস সাইন, যে থাবার মতো, পাখির যে থাবাটা সেই থাবার মতো দেখা যায়, দিস ইজ কল্ড কি ক্লস সাইন। তাহলে ইন্টারসাসেপশন স্পেশালি বাচ্চাদের, যেটা আমরা বললাম ইনফ্যান্ট, সেই ইনফ্যান্টের যে কমন কজ যেটা আমরা বলা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সেটা হলো ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন আসলে ডায়াগনোজ এবং এবং অনেক সময় থেরাপিউটিক হিসেবেও অনেক সময় বেরিয়াম এনেমা ইউজ করা হয়। তাহলে এই যে আমরা আমার কার্সারটা যেখানে ঘুরতেছে এই জায়গাটা যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়েছে কি ক্লস সাইন। তাহলে দেখেন যে আবার একই জিনিস আমরা দেখাচ্ছি, একটা বেরিয়াম এনেমার মাধ্যমে আমরা লার্জ গাটের একটা প্যাথোলজি ক্লস সাইন আমরা দেখতে পাই। তাহলে দেখেন এই যে থাবার মতো যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ক্লস সাইন, যেটা ইন্টারসাসেপশনে আমরা পেয়ে থাকি। এবং অনেক সময় আমরা এক্সরে করলেও কিন্তু আমরা ইন্টারসাসেপশন আমরা আল্ট্রাসাউন্ড করেও কিন্তু আমরা ইন্টারসাসেপশন ডায়াগনোজ করা যায়। দেখেন টার্গেটের মতো, দিস ইজ কল্ড কি টার্গেট সাইন, এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ইন্টারসাসেপশনটা ডায়াগনোজ করা যায়। এবং বেরিয়াম এনেমার মাধ্যমে আমরা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক হিসেবে ইন্টারসাসেপশন কিন্তু ডায়াগনোজ করি। এবং ইন্টারসাসেপশনটা কিন্তু আপনাদের একদম এ টু জেড, এটা রিটেনে প্রচুর কোশ্চেন আসে এবং ভাইবা বোর্ডেও অনেক কোশ্চেন আসে ইন্টারসাসেপশন রিলেটেড। এটা কাদের হয়, এটা আমরা বললাম কি ইনফ্যান্ট, ঠিক আছে। তাহলে ইনফ্যান্ট মানে হলো 6 মাস থেকে সাধারণত 1 বছরের মধ্যে, কারণ এটা হলো উইনিং পিরিয়ড। এবং উইনিং পিরিয়ডে দেখা যায় যে বাচ্চারা যখন বিভিন্ন সাপ্লিমেন্টারি ফুডগুলো আমরা দিয়ে থাকি, এবং সাপ্লিমেন্টারি ফুডগুলো যখন দেওয়া হয় তখন তার পিয়ার্স প্যাচেসগুলো কি হয়, হাইপারট্রফাই হয়ে যায়। এবং হাইপারট্রফাই হলে এটা অ্যাক্টস অ্যাজ এ লিক পয়েন্ট, ঠিক আছে। এভাবে করে কিন্তু স্যাররা জানতে চায়
তাহলে ইন্টারসাসপেনশন কাদের হয়, কখন হয়, এতে আমরা কি কি জিনিস পাই, বাচ্চাদের আসলে কেমন সাইন সিম্পটম পাওয়া যায়, এটা আমরা দেখি যে রাইট সাইডে একটা এমপিনেস পাওয়া যায়, সাইন অফ বেঞ্চ বলা হয়, এবং রেড কারেন্ট যদি অ্যাপিয়ারেন্স স্টোর পাস করে। তাহলে এই কথাগুলো কিন্তু স্যাররা সাধারণত জিজ্ঞেস করে থাকে, এবং এটা থেরাপিউটিক হিসেবে আমরা কিন্তু বেরিয়াম এনেমাটা ইউজ করি। যদিও আমরা বললাম এটা ডায়াগনস্টিক, এবং এর কিন্তু আবার থেরাপিউটিক রোলও আছে। এনেমা দিলে এনেমা ফোর্সে অনেক সময় ইনভ্যাজিনেশন হয়ে গিয়েছিল, সেটা কিন্তু অনেক সময় রিডিউস হয়ে যায়। তাহলে এভাবে করে কিন্তু আপনাদের পারতে হবে। আমাদের ক্লাস মোটামুটি আজকে এখানেই শেষ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আসলে আমি সেই কোশ্চেনগুলা আপনারা ফেসবুক লাইভে আপনারা করতে পারেন, আমার সাথে কমিউনিকেট করেন। আমি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এই রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে, আমাকে কিন্তু এখন কোশ্চেন করলে আমি কিন্তু সেই অ্যান্সারগুলা দিতে পারবো। আর আজকে আমরা এটা কিন্তু যেই এক্সে গুলো আমরা দেখানোর চেষ্টা করলাম, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসলে টপিকস। আমরা বেরিয়াম মিল, বেরিয়াম সলো, তারপরে আমরা বেরিয়াম ফলো থ্রো এবং বেরিয়াম এনেমা, তাহলে এই এক্সে গুলো আমরা কন্ট্রাস্ট এক্সে হিসেবে আমরা দেখালাম। তাহলে এভাবে করে আসলে আমরা এক্স এর মাধ্যমে ডায়াগনোসিসটা আমরা করতে পারি, কিন্তু আসলে কিন্তু কনফার্ম করা যায় না। এই একটা জিনিস কিন্তু আমরা মনে রাখতে হবে, আসলে কনফার্ম ডায়াগনোসিস, স্পেশালি আমরা যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে আমরা অ্যান্ট্রাল কার্সিনোমা আমরা দেখালাম, কনফার্ম যখনই স্যাররা বলবে তখনই আমাকে কিন্তু বলতে হবে আপার যে এন্ডোস্কোপি এন্ড বায়োপসি। ঠিক তেমনি আমরা ইসোফেজিয়াল ক্যান্সার বা অ্যাকালিশিয়া যখনই আমাদের বলবে যে এটা কনফার্ম ইওর ডায়াগনোসিস কিভাবে করবা, তাহলে আপার যে এন্ডোস্কোপি। আর অ্যাকালিশিয়ার জন্য আরেকটা কথা আমাকে অ্যাড করতে হবে, সেটা হলো ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। তাহলে আমি আসলে মোটামুটি আমার ক্লাস মোটামুটি আজকে কমপ্লিট। আর নেক্সট ইনশাআল্লাহ আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমরা যে হেপাটোবিলিয়ারি সিস্টেম, যে আসলে আমাদের ইম্পর্টেন্ট যে ইআরসিপি, এমআরসিপি, তারপরে আমরা টি টিউব কোলঞ্জিওগ্রাম করে থাকি, সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। এভাবে করে আসলে আমরা চাচ্ছি যে ইন ডিটেইলস আসলে এই রিলেটেড যে অসপি আসলে যদিও আমরা বলতেছি, কিন্তু এর সাথে কিন্তু আমরা যে ডায়াগনোসিসের সাথে এবং আমাদের স্যারদের সাথে যে ভাইবা বোর্ডের সাথে যে রিটেনের সাথে যে কোশ্চেনগুলো, তার সম্পূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে, সে আমার সাথে কমিউনিকেট করতে পারো। ফেসবুকে যদি কোনো কোশ্চেন থাকে, সেটা তোমরা আমাকে বলতে পারো। আমি আসলে কোনো কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি না। মোটামুটি আমরা এই পর্যন্ত আজকে থাকলো। সবাইকে শুভরাত্রি। কষ্ট করে এই ক্লাসটা শোনার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ওকে, শুভরাত্রি।